দেশের রাজনীতির মাঠে এখন এক নতুন বয়ান আর প্রোপাগান্ডার নাটক মঞ্চস্থ হচ্ছে। ইদানিং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির তরফ থেকে একটা অদ্ভুত দাবি খুব জোরালোভাবে প্রচার করা হচ্ছে। তারা বারবার দেশবাসীকে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাকি প্রধান বিরোধী দল নয়, বরং মাত্র ৬ আসন পাওয়া এনসিপি হল আসল আদি খাঁটি বিরোধী দল। তারা এমন একটা চিত্র দাঁড় করাচ্ছে যে জামাত শুধু তাদের অনুসরণ করেই চলেছে এবং তাদের প্রতিটি পদক্ষেপে ফলো করছে, আর রাজপথ থেকে সংসদ সব জায়গার গুরুত্বপূর্ণ কাজ নাকি এনসিপির ওই গুটি কয়েক এমপি একাই করে দিচ্ছেন। টকশোগুলোতে আজকাল এনসিপি নেতাদের একচেটিয়া আধিপত্য দেখা যায় এবং তারা খুব সুকৌশলে মিডিয়া ট্রায়াল করে মানুষের মগজ ধোলাই করার চেষ্টা করছেন। সম্প্রতি এনসিপির প্রভাবশালী নেত্রী সামান্তা শারমিন একটি টকশোতে বেশ জোর গলায় এই বানোয়াট দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তার সোজা কথা, এনসিপির কারণেই নাকি জামাত এতগুলো আসন পেয়েছে, না হলে তারা নাকি কিছুই পেত না। সামান্তা শারমিনের দাবিটা শুনলে যে কারো মনে হবে পুরো দেশের ভোট ব্যাংক মনে হয় তাদের পকেটে বন্দী। মোদ্দা কথা, আগামী নির্বাচনে বিএনপির বিকল্প হিসেবে জামাতকে নয়, বরং এনসিপিকেই ভোট দেবার জন্য তারা জনগণের মগজ ধোলাই করার এক বিশাল মিশনে নেমেছে। তারা বিশেষ করে ইয়াং জেনারেশন এবং জেন জির আবেগ নিয়ে খেলতে চাইছে। কিন্তু রাজনীতির মাঠ আর ফেসবুকের দেয়াল যে এক জিনিস নয় সেটা তারা ভুলে গেছেন। আসুন, আজ আমরা কোনো আবেগ নয়, বরং একদম মাঠের বাস্তব উদাহরণ আর প্রমাণ দিয়ে তাদের এই দাবির ব্যবচ্ছেদ করি। সামান্তা শারমিনের দাবি, এনসিপির জন্যই নাকি জামাতের এই নির্বাচনী সাফল্য। এই দাবির অসারতা বুঝতে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। চলুন কেস স্টাডি হিসেবে নরসিংদী ২ আসনের নির্বাচনী চিত্রটা একটু গভীরভাবে বিশ্লেষণ করি। এই আসনে জোটের মনোনীত প্রার্থী ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার। জোটের ঐক্যের স্বার্থে খোদ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান নিজ হাতে তার হাতে শাপলাকলি প্রতীক তুলে দিয়েছিলেন। অথচ এই একই আসনে অনেক আগে থেকেই জামাতের মনোনয়ন তুলেছিলেন জনাব আমজাদ হোসেন, যিনি একজন বর্ষিয়ান ও জনপ্রিয় জামাত নেতা। আমজাদ হোসেন দীর্ঘকাল ধরে ওই এলাকার মানুষের সাথে মিশে আছেন এবং তার নিজস্ব একটা বিশাল কর্মী বাহিনী আছে। যখন কেন্দ্র থেকে নির্দেশ এলো জোটের স্বার্থে এনসিপির সারোয়ার তুষারকে ছাড় দিতে হবে, তখন স্থানীয় কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু জামায়াতের চেইন অফ কমান্ড কতটা শক্তিশালী তার প্রমাণ সেখানে পাওয়া গেছে। আমজাদ সাহেবকে প্রায় জোর করে ঘরে আটকে রেখে তার মনোনয়ন প্রত্যাহার থেকে বিরত রাখা হয়েছিল। এখন কিছু আইনি কারণে তিনি শেষ মুহূর্তে নির্বাচন কমিশন থেকে তার মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি, কিন্তু দলের চেইন অফ কমান্ডের প্রতি আনুগত্য দেখিয়ে এবং দলীয় নির্দেশনা মেনে আমজাদ সাহেব নিজের সব ধরনের প্রচারণা সম্পূর্ণ বন্ধ রেখেছিলেন। শুধু তাই নয়, তিনি নিজে শাপলাকলির পক্ষে মিছিলে পর্যন্ত অংশ নিয়েছিলেন সারোয়ার তুষারের সাথে। এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাহেব নিজে নির্বাচন কমিশনে লিখিত চিঠি দিয়েছিলেন যাতে ব্যালট পেপার থেকে দাড়িপাল্লা মার্কাটা বাদ দেয়া হয় এবং শুধুমাত্র শাপলাকলি রাখা হয়। অর্থাৎ এখানে জোটের প্রার্থীর প্রতি জামাতের বিন্দুমাত্র কোনো অসৎ উদ্দেশ্য বা ভেতরের কোনো অপবিত্রতা ছিল না। নির্বাচনের দিন নরসিংদী জেলায় জামাত ও পলাশ উপজেলার পক্ষ থেকে শাপলাকলির জন্য সব কেন্দ্রে পোলিং এজেন্ট এবং ভলান্টিয়ার পর্যন্ত দিয়েছিল জামায়াতে ইসলামী। কারণ ভোটের দিন কেন্দ্রগুলোতে এনসিপি নিজস্ব কোনো পোলিং এজেন্ট বা কর্মী খুঁজে পাওয়া যায়নি। এবার আসুন আসল ফলাফলে, যা শুনলে এনসিপির দাবির বেলুন মুহূর্তেই চুপসে যাবে। এত কিছুর পর খোদ জামাতের দলীয় কর্মীদের ভোট এজেন্ট ও ব্যাকআপ পেয়েও জোটের প্রার্থী সারোয়ার তুষার পেলেন মাত্র ১৯,০০০ ভোট। অন্যদিকে কোনো প্রচারণা ছাড়া এবং প্রার্থীর মাঠে না থাকা সত্ত্বেও শুধু ব্যালটে দাড়িপাল্লা মার্কা থাকায় আমজাদ হোসেন ভোট পেলেন ৫৫,০০০। অর্থাৎ জোট প্রার্থীর চেয়ে প্রায় ৩ গুণ বেশি ভোট পেলেন এমন একজন প্রার্থী যিনি নিজের জন্য একটা ভোটও কারো কাছে চাননি। শুধু শাপলাকলিকে জোটের খাতিরে আসন ছাড়তে গিয়ে নরসিংদী ২-এর মতো একটা নিশ্চিত জেতা আসন জামাতকে হারাতে হয়েছে। এই হলো মাঠের আসল বাস্তবতা। যাদের নিজেদের ভোট ব্যাংকের এই ভগ্নদশা এবং যারা জামাতের পুরো ব্যাকআপ নিয়েও ২০,০০০ ভোট পার করতে পারে না, তারা কিনা আজ বুক ফুলিয়ে দাবি করছে তাদের কারণেই নাকি জামাত ভোটে ৬৮ আসন জিতেছে। ভোটের মাঠের এই লজ্জাজনক অবস্থা ঢাকার জন্যই কি এরা এখন সংসদের ভেতরে অন্যের করা সব কাজকেই নিজেদের বলে দাবি করা শুরু করেছে?
গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে প্রথম কে স্লোগান দিয়েছিলেন আপনাদের কি মনে আছে বা আপনারা কি দেখেছেন? তিনি ছিলেন জামায়াতের ডাক্তার তাহের এমপি। হাতে ক্যানোলা লাগানো মারাত্মক অসুস্থ শরীরে তিনি সংসদে দাঁড়িয়ে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে সবচেয়ে জোরালো প্রতিবাদটা জানিয়েছিলেন। তার সেই সাহসী ভূমিকার সময় এনসিপির ওই ৬ জন এমপি কোথায় ছিলেন তা কেউ জানে না। অথচ এনসিপি নেতারা এখন অত্যন্ত নির্লজ্জের মতো বলছেন জামাত নাকি নীরব ছিল এবং পরে এনসিপি সরব হয়েছে বলেই তারা নাকি কথা বলেছে। এই ধরনের রাজনৈতিক চুরির একটা সীমা থাকা উচিত। অন্যের কৃতিত্ব ছিনতাই করে নিজেদের নামে চালিয়ে দেবার এই অপসংস্কৃতি থেকে তাদের বের হয়ে আসা দরকার। এরপর আসুন শহীদ ওসমান বিন হাদির কথায়। গতকাল সংসদে যখন শোক প্রস্তাব আনা হলো, বিএনপি অত্যন্ত সুকৌশলে শহীদ হাদির নামটা বাদ দিয়ে দিয়েছিল। সরকারি দল হিসেবে বিএনপির এই চালাকিটা এনসিপির কেউ ধরতে পারেনি। তখন সবার আগে কে প্রতিবাদ করেছিল আপনারা জানেন? এই জামায়াতের ডাক্তার তাহের এমপি। নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে নতুন করে শহীদ হাদির নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। পরবর্তীতে নাহিদ ইসলামও তার সাথে বাধ্য হয়ে সুর মিলিয়ে কথা বলেছেন। অথচ বাইরে এনসিপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে ক্ষমতার মোহে জামাত নাকি শহীদ হাদিকে ভুলে গেছে। অথচ বাস্তবতা হলো এই শহীদ হাদি জীবদ্দশায় এনসিপির ভেতরে চলতে থাকা দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার দিলেন। তার আদর্শ আর আত্মত্যাগকে এখন এনসিপি নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে চাইছে মাত্র। এনসিপির রাজনীতি এখন একটা চরম হিপোক্রিসির জায়গায় ঠেকেছে। দলের ভিতরে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম ছাড়া আর কেউই জামাতকে কটাক্ষ করার কোনো সুযোগ হাতছাড়া করছে না। নির্বাচনের আগেও এরা জামাতকে কথায় কথায় ধুয়ে দিয়েছে, আর এখন সংসদে গিয়েও সেই একই নোংরা খেলা শুরু করেছে। সরকারি দল হিসেবে বিএনপির বিগত দিনের বা বর্তমানের অপকর্ম, তাদের আধিপত্যবাদ কিংবা চাঁদাবাজি নিয়ে কথা বলার কোনো সাহস বা আগ্রহ এদের নেই। এদের সব মাথা ব্যথা এখন শুধু জামাতকে নিয়ে, কারণ তারা খুব ভালো করেই জানে মাঠে বিএনপির একমাত্র শক্ত ও সুসংগঠিত বিকল্প এখন কেবলই জামায়াতে ইসলামী। তাই জামাতের ঘাড়ে পাড়া দিয়ে অন্যের অর্জনকে নিজেদের বলে চালিয়ে দিয়ে আর টিভিতে বসে বড় বড় মিথ্যা কথা বলে সস্তায় বিরোধী দলের তকমাটা গায়ে মাখতে চাইছে। কিন্তু দেশের সচেতন মানুষ যারা মাঠের রাজনীতি বোঝেন এবং যারা নরসিংদী ২-এর মতো এলাকার ভোটের হিসেব রাখেন, তাদের চোখে ধুলো দেওয়া এত সহজ নয়। সত্যটা হলো জামাত তার নিজস্ব সাংগঠনিক শক্তি, ত্যাগ আর আপোষহীন রাজনীতির কারণেই মানুষের ম্যান্ডেট পেয়েছে। এনসিপিকে এটা যত দ্রুত সম্ভব উপলব্ধি করতে হবে যে অন্যের পিঠে চড়ে আর মিথ্যা বয়ান দিয়ে বেশি দিন রাজনীতির মাঠে টিকে থাকা যায় না। একটু গভীরভাবে খেয়াল করলেই দেখবেন, এই যে সামান্তা বা মাহিন সরকাররা যখন প্রকাশ্যে মিডিয়াতে এসে জামাতের তীব্র সমালোচনা করেন, এমনকি দলের শীর্ষ শহীদ নেতাদের নিয়ে অবলীলায় বাজে ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তখন কিন্তু এনসিপির হাইকমান্ড থেকে তাদের একবারও সতর্ক করা হয় না বা কোনো শোকজ নোটিশও দেয়া হয় না। এর মানে কি দাঁড়ায় তা খুবই পরিষ্কার। নাহিদ আক্তাররা হয়তো ভেতরে ভেতরে এটাই চান। তারা চান জোটের নামে জামাতের সাথে মিলেমিশে বন্ধুত্বের মুখোশ পরে সুযোগ বুঝে পেছন থেকে ছুরি মারতে বা সোজা বাংলায় বাঁশ দিতে। তারা সুকৌশলে একটা ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে, এবং সেটা হলো জামাতকে রাজনৈতিকভাবে একটি দুর্বল, শক্তিহীন বা ধ্বজভঙ্গ দল হিসেবে জনগণের সামনে প্রতিষ্ঠা করা। আর সেই ফাঁকা মাঠে নিজেদের নতুন রাজনীতি দাঁড় করানোই তাদের প্রধান লক্ষ্য। তাদের আরেকটা বড় টার্গেট হলো জামাত শিবিরের নিবেদিত প্রাণ কর্মীদের ভুল বুঝিয়ে মগজ ধোলাই করে ভাগিয়ে নিয়ে নিজেদের দল বড় করা। কিন্তু এরা এই সহজ ও কঠিন সত্যটা বোঝে না যে জামায়াতে ইসলামী কোনো ভুঁইফুড়ো বা দুদিনের দল নয়। এর আদর্শিক ভিত্তি ও শিকড় বাংলার মাটিতে অনেক গভীরে প্রথিত। জামাতের নেতাকর্মীরা হয়তো রাজনৈতিক জোটের কারণে বা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে এনসিপিকে পছন্দ করেন বা তাদের প্রতি সম্মান দেখান, কিন্তু তার মানে এই নয় যে এনসিপির এই সস্তা আর মিথ্যা প্ররোচনায় বিভ্রান্ত হয়ে তারা গণহারে জামাত ছেড়ে ওই দলে যোগ দিবেন। এটা তাদের চরম আকাশকুসুম কল্পনা মাত্র। তাই রাজনৈতিক বাস্তবতার জায়গা থেকে জামাতের এখন উচিত অনেক বেশি কঠোর হওয়া। এনসিপিকে যা দেওয়ার তা ইতিমধ্যে দেয়া হয়ে গেছে। খাদের কিনারা থেকে টেনে তুলে নিজেদের ঘাড়ে বসিয়ে এই এনসিপিকে সংসদে ৬টি সিট উপহার দিয়েছে জামাত। আর নয়,
এবার এদেরকে আপাতত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যেমন মেম্বার, চেয়ারম্যান, মেয়র বা উপজেলা নির্বাচনে একেবারে একা ছেড়ে দেওয়া উচিত। কোনো ধরনের জোটফোট এবার আর দেওয়া যাবে না। এদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে দিন এবং একা নির্বাচন করতে দিন। তাহলেই এরা বুঝতে পারবে যে নিজেদের সাংগঠনিক শক্তি আসলে কতটুকু এবং জনগণের কাছে তাদের প্রকৃত অবস্থান কোথায়। পরগাছার মতো অন্যের ওপর নির্ভর করে আর কতদিন চলা যায় সেটা তাদের অনুধাবন করা জরুরি। প্রিয় দর্শক, পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি বা আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্যের ঘরে বিস্তারিত জানাবেন। আগামী দিনগুলোতে জামাতের রাজনৈতিক কৌশল কেমন হওয়া উচিত সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আশা করছি। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন।